প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিয়মিত অনুষ্ঠান পঞ্চগড়ের প্রবাদ ও প্রবচন। আমাদের অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শক, শুরুতে বলে দিই, আজকে সারা বাংলাদেশে নেটের প্রবলেম অনেক। যদি মাঝখানে আমাদের অনুষ্ঠানটা কোনো প্রবলেম হয় তাহলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। স্যার বলেন কিছু আপনি। হ্যাঁ, শুভেচ্ছা আপনাকে। আমরা ঘটনাবহুল একটা সপ্তাহের মধ্য দিয়ে যাচ্ছি। বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটি অত্যন্ত বর্ণ উজ্জ্বল একটি সময়। আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণে আমরা আছি। একই সঙ্গে বাঙালি জাতির মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ চলছে। সব মিলিয়ে বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অতিক্রান্ত হচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয় যে এই আনন্দঘন সময়ে জাতি সময়টাকে সেইভাবে উদযাপন করতে পারছে না, কারণ সারা পৃথিবীর ন্যায় আমাদের এই দেশেও করোনা মহামারীর যে ভয়াল ছোবল, সেই ছোবলে অনেক বিষয়ই থমকে আছে, অনেক বিষয়ই সীমিত হয়ে গেছে। তারপরেও আমরা হৃদয় থেকে এই আনন্দ উদযাপন করছি। এই মহেন্দ্রক্ষণে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মুক্তির আন্দোলনে যুগ যুগ ধরে যারা সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালে এই দেশের মুক্তির জন্য যারা লড়াই করেছেন, জীবন দিয়েছেন তাদেরকে, যারা অবর্ণনীয় দুঃখ কষ্ট স্বীকার করেছেন, যারা দেশান্তরী হয়েছেন, যে মা বোনেরা নিজের সম্ভ্রম হারিয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি। তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা, তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। একই সঙ্গে আমরা আরো উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি বাঙালি জাতি একটি সংগ্রামী জাতি। যুগ যুগ ধরে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে, সকল বাধা অতিক্রম করে, সকল অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে এই জাতি এগিয়ে গেছে এবং তার স্বপ্নের লক্ষ্যে তার যত সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে গন্তব্যে অবিচল থেকে বাঙালি জাতি এগিয়ে যাবে। এটাই আমাদের এই শুভক্ষণে প্রত্যাশা। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের আনন্দ সকলের হৃদয়ে অনুরণিত হোক এবং এই অনুরণন ভবিষ্যতেও আমাদের যাত্রা পথে পাথেয় হয়ে থাকুক, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের নিজস্ব আলাপচারিতায় আমি এখন ফিরে আসছি। শুরুতেই যেমনটা বলেছেন, আজকে নেটওয়ার্কের একটা সমস্যা চলছে। আমরাও এই সমস্যার মধ্যেই আছি। এর মধ্যেই যদি আমাদের এই প্রোগ্রামটি আমরা চালিয়ে নিতে পারি ভালো, না হলে আমাদের যারা নিয়মিত দর্শক তাদের দু একজনের কাছ থেকে আমি ইতোমধ্যে মেসেজ পেয়েছি যে আমি ইয়েতে পেজে ঢুকতে পারছি না, কারণ নেটওয়ার্ক সাপোর্ট করছে না। করার কিছু নেই,
এর মধ্য দিয়ে আমরা চলি। যাই হোক, বরাবরের মতোই আমি আমাদের অঞ্চলের ভাষায় আমাদের সঙ্গে যারা যুক্ত হন তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী সময়ে তাদের সকলকে জানাতে চাই, আমার কোচাগরের ভাই বহিন আত্মীয় স্বজন কোচাগরতে রহ, আশেপাশতে রহ, দেশত রহ, বিদেশত রহ, লগত রহ, দূরত রহ, সবাকে এই স্বাধীনতা দিবসের আনন্দ ঘন সময়ত মোর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছু। আমরা দেখতে দেখতে এই যে পঞ্চগড়ের ভাষা, পঞ্চগড়ের লোক সংস্কৃতি, পঞ্চগড়ের প্রবাদ প্রবচন, ফাকরি, এলালে কথা কইতে কইতে 14টা আসর শেষ করে ফেলেছি। আজ এটা 15 নম্বর আসর। মোর হিসাবে এলা এটা শেষ করা দরকার, কারণ একই বিষয় আর কতদিন তোমরা শুনবেন। হ্যাঁ, শোনারও একটা ধৈর্যের ব্যাপার আছে। তো আজ না হলেও এই 2-1 পর্বের মধ্যেই মনে হয় এই আসরটা মানে এই প্রবাদ প্রবচনের আলাপচারিতাটা হয়তো শেষ করবা লাগবে। তারপর আরো তো নয়া নয়া বিষয় আছে, অন্যান্য বিষয় আছে। আলোচনার আলাপচারিতার তো বিষয়ের শেষ নাই। মানুষের কথা কইবার মেলা বিষয় থাকে, সেই বিষয়গুলা একটু ঠিকঠাক মতো ধরে আলাপটা চালাইলিবা পারলেই হল। তো যাই হোক, আমরা এই 15তম যে পর্বে পৌঁছালাম, বরাবরের মতোই আমি বলতে চাই যে আমাদের এই মোটামুটি দীর্ঘ যাত্রায় সবসময় সমর্থন করেছেন আমাদের দর্শকরা, আমাদের যারা শ্রোতৃমণ্ডলী, তাঁরা বিভিন্ন জায়গা থেকে, আমাদের নিজেদের এলাকা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে, বহির্বিশ্ব থেকে অনেকেই আমাদের এই আসরে যুক্ত হচ্ছেন, আমাদের এই আলাপচারিতায় যুক্ত হচ্ছেন, নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাৎক্ষণিকভাবে জানাচ্ছেন এবং পরবর্তী সময়েও জানাচ্ছেন। এটি আমাদের একটি ভালো লাগার বিষয়। এটি আমাদের জন্য এই প্রোগ্রামটিকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের মানে রসদ যোগাচ্ছে। তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। খুব ভালো লাগছে। গত পর্ব শেষ করার পরে, গত শনিবারের যে পর্বটি আমরা করেছি, তার একদিন কি দুদিন পরেই আমাকে কলকাতা থেকে এক দাদা, দীর্ঘদিন ধরে ফেসবুকে যুক্ত থাকার কারণে তিনি আমাদের প্রিয় ভাজন হয়ে উঠেছেন, মোহাম্মদ রফিক। তিনি কলকাতার রবীন্দ্র ভারতী সোসাইটি সম্ভবত এরকম একটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়ির বিভিন্ন কর্মকাণ্ড সহ সেখানকার বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি ওতপ্রোতভাবে যুক্ত আছেন। বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অনেক মননশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং আরো মজার বিষয় হচ্ছে যে তার কাছেই আমি শুনলাম যে কলকাতায় চট্টগ্রাম সোসাইটি আছে। চট্টগ্রামের লোকজন হয়তো ওখানে গিয়ে একটা ভালো জায়গা করে নিয়েছে এবং তারাই সেখানে একটা সমিতি করেছে, চট্টগ্রাম সোসাইটি। সেই চট্টগ্রাম সোসাইটির বেশিরভাগ কাজকর্ম আমাদের রফিক ভাই, যিনি কলকাতার বাসিন্দা, তিনি সেই কাজগুলো করেন। এবং যারা এই চট্টগ্রাম সোসাইটির সঙ্গে যুক্ত তারা মজা করে বলেন যে রফিক ভাই, আপনি তো চট্টগ্রামের মানুষ না, কিন্তু এই আমাদের চট্টগ্রামের কাজ করতে করতে তো আপনি চট্টগ্রামের মানুষ হয়ে গেলেন, চাটগাঁইয়া হয়ে গেলেন, শুটকির দেশের মানুষ হয়ে গেলেন। তো তিনিও এই কথাগুলোতে নিজেও আনন্দিত হন, এগুলোতে তিনি নিজেও মজা পান, এই বিষয়গুলো তিনি শেয়ার করেন। তো যাই হোক, সেই রফিক ভাই আমাকে সেদিন বললেন যে শফিক ভাই, হঠাৎ করে আমি দেখলাম যে প্রবাদ প্রবচন নিয়ে কথা বলছেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রোগ্রামটাই দেখলাম এবং দেখে আমার ভালো লাগলো, যার ফলে আমি আপনাকে ফোন না দিয়ে পারলাম না। তো আমরা এরকম একটা ছোট্ট প্রোগ্রাম করছি সামান্য একটা বিষয় নিয়ে, দেশের উত্তর প্রান্তের একেবারে সর্ব উত্তরের একটি প্রান্তিক জেলা পঞ্চগড়ের লোকভাষা নিয়ে, পঞ্চগড়ের প্রবাদ প্রবচন নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে যাচ্ছি। সেই বিষয়টা তার মনে দাগ কেটেছে এবং সেটা তিনি শেয়ার করছেন ফোন করে, নিজে স্বতঃস্ফূর্তভাবে ফোন করে। এই জিনিসগুলো নিঃসন্দেহে আমাদের জন্য ভালো লাগার।
আমাদের কথাগুলো সামান্য ভাবে হলেও অনেকের কাছে পৌঁছাচ্ছে। হ্যাঁ, অনেককে হয়তো বা কিছুটা হলেও চিন্তার রসদ দিচ্ছে, আগ্রহের জায়গায় নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো। আমি আবার এইভাবে আরেকটু বলতে চাই যে এটা মার্চ মাসের এমন একটা সময়, 25 মার্চ, এই দেশে এক নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল এবং পরবর্তী 9 মাস ব্যাপী যে এই দেশে 30 লক্ষ মানুষ গণহত্যার শিকার হয়েছিল, তারই সূচনা হয়েছিল বলা যায়। ঢাকায় এবং বড় বড় শহরগুলোতে যে হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল 25, 26, 27, 28, এই তারিখগুলো কিন্তু সারা দেশের জন্যই খুবই বিভীষিকাময় ছিল। আমাদের এই ছোট্ট জনপদেও কিন্তু তখন উদ্বিগ্নতার মধ্যে ছিল মানুষ, উৎকণ্ঠার মধ্যে ছিল মানুষ, কি হচ্ছে, কি হতে যাচ্ছে, এই নিয়ে একটি টেনশন ছিল। এবং ঠিক আজকের রাতের যে ঘটনাটা, রাতটা আসছে, এই রাতে এবং এর পরবর্তী যে দুটো তারিখ আসছে, এই সময়টাতে তৎকালীন দিনাজপুর জেলা, আমরা তখন দিনাজপুর জেলার অন্তর্গত ছিলাম, তখনও পঞ্চগড় জেলা হয়নি, তখনও ঠাকুরগাঁ জেলা হয়নি, তখন দিনাজপুর জেলারই মানুষ ছিলাম আমরা। তৎকালীন দিনাজপুর জেলার দিনাজপুরের কুটিবাড়ি ইপিআর হেডকোয়ার্টার এবং ঠাকুরগাঁয়ের যে ইপিআর হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারগুলোর যে বাঙালি সেনারা ঠিক এই সময়টাই কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠিত করেছিলেন এবং 28 থেকে 30 তারিখ পর্যন্ত এই বিদ্রোহের রেসটি চলমান ছিল এবং 30 তারিখের মধ্য দিয়ে কিন্তু এখানে পাকিস্তানিদের নিয়ন্ত্রণ খর্ব হয়েছিল এবং তাদের বেশিরভাগই মারা পড়েছিল এবং ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, এই পুরো বৃহত্তর দিনাজপুর জেলা মুক্তিকামী মানুষের নিয়ন্ত্রণে চলে এসেছিল, দখলে চলে এসেছিল। পরবর্তীকালে ইতিহাস বদলে গেছে আমরা জানি, কিন্তু এই সময়টা আমরা নতুন প্রজন্মের যারা আছেন বা আমরাও তখন নতুন প্রজন্মেরই মানুষ ছিলাম, আমরা ইতিহাসের পাতা থেকে বা তখনকার যারা প্রত্যক্ষদর্শী, আমরা ছোটবেলায় যতটুকু তখন অনুধাবন করেছি, সবকিছু মিলে তখনকার ঘটনা প্রবাহ কিন্তু অনেকটা কি ঘটে ঘটে চলেছে, কিরকম উৎকণ্ঠার মধ্যে মানুষ দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, সেই অবস্থাটা কিছুটা হলেও যেন অনুমান করতে পারি। কাজেই আমাদের এই স্বাধীনতা দিবস যেমন আমাদের জন্য উদযাপনের, যেমন আমাদের জন্য আনন্দের, ঠিক তেমনি ভাবে কিন্তু বেদনার, শোকের, একটি শোকাবহ পরিবেশের আবহাওয়া নিয়ে আসে। আনন্দ বেদনার একটা যুগপৎ সম্মিলন যেন আমাদের এই স্বাধীনতা। যাক, সেই প্রসঙ্গ, আমরা আবার আমাদের মূল প্রসঙ্গে আসি। বরাবরই আমি যেমনটা বলে এসেছি, আজকেও সেটাই বলতে চাই যে একটি অঞ্চলের যে লোকভাষা, আঞ্চলিক ভাষা, তার একটি নিজস্ব বৈভব থাকে, তার একটি নিজস্ব সৌন্দর্য থাকে এবং শব্দ সম্ভারের দিক থেকে, শব্দ সম্পদের দিক থেকে তার হয়তো অনেক ঘাটতি থাকতে পারে, তার হয়তো অনেক পরিশীলনের জায়গা থেকে অভাব থাকতে পারে, কিন্তু সেখানকার মানুষ সেই শব্দ সম্ভার দিয়েই কিন্তু তার দেখা যে সমাজ, জীবন জীবিকার মধ্য দিয়ে তার যে দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, সেই দৃষ্টিভঙ্গিকে তার গানের মধ্য দিয়ে, তার প্রবচনের মধ্য দিয়ে এবং তার অন্যান্য মননগত সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু চমৎকারভাবে তুলে ধরতে সক্ষম হয় এবং পরবর্তী কালে বা উত্তরকালে এই জিনিসগুলোই কিন্তু সেই সমাজকে বোঝার ক্ষেত্রে, সেই জনপদকে বোঝার ক্ষেত্রে এক একটি সম্পদ বা এক একটি আকর হয়ে ওঠে। আমরা উত্তর জনপদের এই জায়গাতেও সেরকম আকর কিন্তু খুঁজে পাচ্ছি এই প্রবচনগুলোর মধ্য দিয়ে, এবং অন্যান্য যেগুলো মানব সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোর মধ্য দিয়েও কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে। প্রসঙ্গত এখানে ডক্টর দীনেশচন্দ্র সেন, যিনি ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছিলেন, ময়মনসিংহ গীতিকার ভূমিকা অংশে তিনি লিখেছেন যে এই যে পালাগুলো, এই যে গীতিকাগুলো, এইখানে ওই অঞ্চলের জনজীবনের, বিশেষ করে ওখানে সাধারণ মানুষ যেভাবে অত্যাচারী যারা
জমিদার বর্গ ছিলেন বা সামন্ত ছিলেন, হ্যাঁ, তাদের দ্বারা যেভাবে অত্যাচারিত হয়েছে সাধারণ মানুষ, সেই অত্যাচারের চিত্র অত্যন্ত নিপুণভাবে, অত্যন্ত দক্ষতার সঙ্গে সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং সাধারণ মানুষের যে বঞ্চনার জীবন, সাধারণ মানুষের যে দুঃখের জীবন, সেই দুঃখের জীবনের এক অনুপম অনন্য চিত্র কিন্তু এই ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালা। প্রসঙ্গত তিনি বলেছেন তাদের হয়তো ভাষা সম্পদের, শব্দ সম্ভারের হয়তো দৈন্য ছিল, শব্দ সম্ভারের দিক থেকে তারা হয়তো একটু সমৃদ্ধ ছিলেন না, কিন্তু হৃদয়ের জায়গা থেকে তাদের কোনো ঘাটতি ছিল না। হৃদয়গত জায়গা থেকে তারা কিন্তু তাদের যে অনুভূতিগুলো, তাদের যে উপলব্ধিগুলো, সমাজকে দেখবার তাদের যে একটা কাঠামো গড়ে উঠেছিল, সেই বিষয়টাকে অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত বিশ্বস্ততার সাথে তুলে ধরবার চেষ্টা করেছেন। এবং এই জন্যই এই পালাগুলো, এই গীতিকাগুলো বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদে কিন্তু পরিণত হয়েছে। তো এই কারণেই আমরা আঞ্চলিক ভাষার প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের যে দরদ, আমাদের যে মমত্ববোধ, এটা চালু রাখার, এটা জারি রাখার তাগিদটা সবসময় দিয়ে আসছি। যতদিন ধরে এই প্রোগ্রামটা আমরা করছি ততদিন ধরেই কিন্তু এই কথাগুলো আমি বলছি। কারণ আঞ্চলিক ভাষার মধ্য দিয়ে আমাদের এই জনপদের, আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের যারা অতীত জীবন থেকে এই অঞ্চলের জীবনধারাকে বয়ে নিয়ে যাচ্ছেন, সামনের দিকে বয়ে নিয়ে এসছেন বর্তমান সময় পর্যন্ত, তারা কিন্তু এই ভাষাতেই কথা বলেছেন। আমরা মধ্যযুগের একজন কবি আব্দুল হাকিম, আমাদের যখন ভাষা আন্দোলনের প্রসঙ্গ আসে, আমাদের যখন মহান একুশের বিভিন্ন বিষয় আসে, আলোচনার প্রসঙ্গ আসে, আমরা প্রায়শই তাঁর কথা কিন্তু স্মরণ করি। আব্দুল হাকিম, চট্টগ্রামের কবি আব্দুল হাকিম এখন থেকে 400 বছরেরও আগে তাঁর একটি লেখায় তিনি বলছেন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসবের জন্ম কি নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। এখন থেকে 400 বছরেরও আগে আব্দুল হাকিম যখন কাব্য লিখছিলেন, সম্ভবত তার একটি কাব্যগ্রন্থ নূরনামা, এই কাব্যগ্রন্থের অংশ বিশেষ হচ্ছে এই যে লাইনগুলো আমি বললাম। তো সেইখানে তিনি কাব্য চর্চা করতে গিয়ে অনুধাবন করলেন যে আমি যে লিখবো, আমাকে আমার জনপদের যে ভাষা, আমার অঞ্চলের মানুষের মুখের যে ভাষা, সেই ভাষাতেই আসলে আসলে লিখতে হবে। এই ভাষায় যদি আমি লিখি, দেশি ভাষায়, তাহলে আমার মনের কথাটা, আমার উপলব্ধিটা, আমি যা বলতে চাচ্ছি সেই বলার বিষয়টা তাদের হৃদয়ে সঠিকভাবে পৌঁছাবে। তখন কিন্তু মুসলমানদের মধ্যে আরবি ফার্সি ভাষার একটা চর্চা, একটা প্রচলন চালু হচ্ছিল। একদিকে আহ সংস্কৃত সাহিত্য বা সংস্কৃত প্রভাবিত যে সাহিত্য, সেই সাহিত্য ছিল, সেই সাহিত্যের নানাভাবে অনুবাদ হচ্ছিল। আরেকদিকে মুসলমানরা আস্তে আস্তে সাহিত্য জগতে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করছিলেন, এবং তাদের অনেকেই আরবি ফার্সি এই ভাষার যে শব্দ সম্ভার, এই শব্দ সম্ভারের উপর জোরটা বেশি দিচ্ছিলেন, যার ফলে হয়তো আব্দুল হাকিম সমালোচনার মুখোমুখি হচ্ছিলেন, যার ফলে হয়তো তিনি কিছুটা আহ ভালো কাজ করছেন না, বা আভিজাত্যের জায়গা থেকে তার কাব্য চর্চাটা হচ্ছে না, এই ধরনের কোনো একটা পরিস্থিতির হয়তো বা মুখোমুখি হয়েছিলেন। যার ফলে তিনি তার ক্ষোভ, তার যে অনুযোগ, তার যে মানুষের প্রতি, এই যে সমালোচকদের প্রতি বা নিন্দুকদের প্রতি তার যে বিরাগ, এই বিষয়টা তিনি এই লেখাগুলোর মধ্য দিয়ে, এই লাইনগুলোর মধ্য দিয়ে প্রকাশ করেছেন। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসবের জন্মকে নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জয়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। অর্থাৎ এই বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবহেলা করছে, বাংলা ভাষাকে হিংসার চোখে দেখছে, তারা কার জন্ম, এটা আমি নির্ণয় করতে পারছি না, আমার মাথায় আসছে না। তারা এই দেশে কোন জায়গা থেকে, কোন গ্রহ থেকে আবির্ভূত হলেন।
আমি তো দেখছি তারা এই দেশের মাটি থেকেই, এখানেই তারা বেড়ে উঠেছেন, এই দেশের জলহাওয়াতেই তারা বিকশিত হয়েছেন, তারা এই দেশেরই ভাত খেয়েছেন, এই দেশেরই জলে অবগাহন করেছেন, এই দেশেরই নদীতে সাঁতার কেটেছেন, এই দেশের এই গাছগাছালির ছায়ায় তারা সময় কাটিয়েছেন। কিন্তু কথা বলার সময় তারা আবার এই মাটি থেকে, এই দেশের পাখপাখালি গাছগাছালির সংস্পর্শে যে ভাষাটি আস্তে আস্তে বিকশিত হয়েছে, সেই ভাষাটিকে তারা কেন বাঁকা চোখে দেখছেন? সেই ভাষাটির প্রতি তারা কেন এত বিরাগ ভাজন? হয়তো তারা অন্য কোনো গ্রহ থেকে আবির্ভূত হয়েছেন, কাজী তারা যেখান থেকে আবির্ভূত হয়েছেন তারা সেইখানে কেন চলে যান না? দেশি ভাষা বিদ্যা যার মনে না জয়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে ভাষায় আমরা সত্যিকার ভাবে আমার মায়ের কাছে পৌঁছতে পারি, আমার মা যে ভাষায় আমার কাছে পৌঁছতে পারেন, সেটি হচ্ছে সম্ভবত সত্যিকার অর্থে যে মাতৃভাষা, সেই মাতৃভাষা। মাতৃভাষায় গেলে আমাদের প্রমিত রূপ হয়, প্রমিত রূপের দরকার আছে, কারণ বৃহত্তর যে অঞ্চল, বৃহত্তর যে বাংলা, সেখানে স্থান ভেদে, ভৌগোলিক অবস্থা ভেদে ভাষার মধ্যে তারতম্য হয়ে যায়। কিন্তু আমরা তো একই দেশের মানুষ, আমরা তো একই বাঙালি জাতি। আমাদের জন্য একটা সবার বোধগম্য ভাষা অবশ্যই লাগবে। সেই সবার বোধগম্য ভাষাটি আমাদের প্রমিত ভাষা। সেই প্রমিত ভাষা আমরা বারবার বলেছি, সেটি আমরা যেভাবে বলা দরকার, যেভাবে শেখা দরকার, যেভাবে লেখা দরকার, ঠিক সেই কাজটিই করব। সেখানে আমরা আঞ্চলিক ভাষার সঙ্গে, আঞ্চলিক ভঙ্গির সঙ্গে সেই ভাষাটিকে মিলিয়ে ফেলবো না। কারণ আমি আমার অঞ্চলের ভাষাটি, আমার অঞ্চলের ভঙ্গিটি সেখানে মিলিয়ে ফেললে সেটা আরেক অঞ্চলের মানুষের জন্য সেটি বোঝার ক্ষেত্রে একটি হয়তো সমস্যা তৈরি করবে। এই জন্য প্রমিত ভাষার সঙ্গে যদি আঞ্চলিক ভাষা যুক্ত হয়ে একটা সমস্যা তৈরি করে, সেটির একটি নামে হয়েছে ব্যাকরণের জায়গা থেকে যে গুরু চণ্ডালী। চণ্ডাল মানে নিচু শ্রেণীর মানুষ, আর গুরু তো হচ্ছে যিনি শিক্ষা দান করেন, যিনি শিক্ষক, তিনি। গুরুর ভাষা আর চণ্ডালের ভাষা দুটো যদি একখানে হয়, যে অবস্থাটা তৈরি হয়, সেটা হচ্ছে গুরু চণ্ডালী। সাহিত্যের ভাষায় বা লেখার ভাষায় বা ভদ্র পরিবেশে বলার ভাষায় এই গুরু চণ্ডালীটাকে স্বীকার করা হয় না, এটিকে বিদেহ মনে করা হয় না। তো এই ভাষা চর্চার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু পাশাপাশি আমাদের নিজ নিজ জনপদের যে ভাষা, যে ভাষার সঙ্গে আমাদের পূর্বপুরুষের জীবন জীবিকা, ঘাম শ্রম, এই সব কিছু কোনো না কোনো ভাবে সম্পর্কিত, সেই বিষয়গুলোকে কিন্তু আমাদের শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে, এবং সেগুলোকে নিয়েও আমাদের চর্চার একটি জায়গা অব্যাহত রাখতে হবে, চর্চার একটি ধারা অব্যাহত রাখতে হবে। এইভাবেই কিন্তু আমরা আমাদের অঞ্চলের যে প্রবচনগুলো, সেই প্রবচনগুলো নিয়ে একটি আলাপচারিতা চালিয়ে নিয়ে যাচ্ছি, এবং বিভিন্ন সময়ে আমাদের অঞ্চলের এই ভাষাটি যারা বোঝেন তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তো আমরা সেই জায়গায় যাই এখন। আজকে আমি শুরুতেই একটি প্রবচন বলছি। আমাদের অঞ্চলে, সম্ভবত অন্যান্য অঞ্চলেও আছে, হয়তো একটু এর ফরমেশনটা অন্যরকম হতে পারে, কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা প্রবচনই এক অঞ্চলে হয়তো একরকম, ঠিক একই জিনিস আরেক অঞ্চলে হয়তো একটু ভিন্নভাবে চালু আছে। আগ দিয়ে সুইটাও ফাঁস পা দেয় না, পাশ দিয়ে হাতিটাও ফাঁসে যাচ্ছে। আমরা দেখি অনেক ক্ষেত্রে আমরা অতি সতর্কতার মানে পরিচয় দিতে চেষ্টা করি, অতি সাবধানতার পরিচয় দিতে চেষ্টা করি, যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। তো এইভাবে দেখা যায় যে বেশি সাবধান হতে গেলে সামনাসামনি হয়তো একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে না, কিন্তু আমার অজান্তে হয়তো আরো বেশি বড় ক্ষতিটা হয়ে যাচ্ছে। আগ দিয়ে সুইটাও ফাঁস পা দেয় না, পাশ দিয়ে হাতিটাও ফাঁসে আছে। অর্থাৎ আমার যা সম্পদ আছে, আমার যা অর্জন আছে, আমার নিয়ন্ত্রণে যা কিছু আছে, সেখান থেকে আমি একটা সুইও আর কি, একটা সূচও, সুই হচ্ছে সূচ,
সেখান থেকে একটা সূচও আমি অন্যখান থেকে হুম, আহ অন্যখানে সরিয়ে নিতে দিব না, একটা সুও আমি এখানে হাতছাড়া করব না, এই আমার মানসিকতা। কিন্তু পরিণামে দেখা যায় কি, যে আমি একটা সুইও আমি জান প্রাণ দিয়ে রক্ষা করতে চেয়েছি, হ্যাঁ, সেই আমারই কিন্তু হাতিও পিছন দিক দিয়ে চলে গেছে, পিছনে দরজা দিয়ে হাতিও চলে গেছে। তো এইটা আমাদের অনেকেরই একটা সামাজিক শিক্ষা। আমরা সমাজ জীবনে পথ চলতে গিয়ে নিজের ক্ষেত্রে হোক, অন্যের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, বিভিন্ন আহ, রাজনৈতিক বা অন্য যে ধরনের সংগঠন, হ্যাঁ, নানাভাবে কাজ করে থাকে, সেই ক্ষেত্রেও হোক, দেখা যায় যে কোনো একটা অবস্থান সে এমনভাবে নিয়েছে যে সে কোনো মতেই এখান থেকে কাউকে পার পেতে দিবে না। প্রমিতভাবে যেটা আমরা বলি যে বজ্র আটুনি ফসকা গেরো, এই এই কথাটা বললে মনে হয় আহ এই জিনিসটা বুঝে নেওয়ার ক্ষেত্রে সবারই সুবিধা হচ্ছে। তো এই বজ্র আটুনি, হ্যাঁ, আমরা যখন দিতে চেষ্টা করি, তখন তো সেখান থেকে একটি সুই, হ্যাঁ, একটি ছোট্ট জিনিস, হ্যাঁ, একটি আলপিন, কোনো কিছুই সেখান থেকে বের করে নেওয়া সম্ভব না। কিন্তু এই বজ্র আঁটুনির মধ্যে আবার কি থাকে, ফসকা গেরো থাকে। ফসকা গেরো কি, একটু টান লাগলে যেটা খুলে যায়, হ্যাঁ, যেমন আমরা জুতার ফিতায় গিট দিই, হ্যাঁ, এই ফসকা গেরো। তো এই বজ্র আঁটুনি ফসকা গেরো, হ্যাঁ, অনেকটা অর্থগত দিক এরকমই এখানেও, যে আগ দিয়ে সুইটাও ফসকা দেয় না, পাঁচু দিয়ে হাতিটাও ফাঁসে যাচ্ছে। একটা সুই কত ছোট জিনিস, হ্যাঁ, সামান্য আহ ছোট্ট একটা জিনিস কেউ হয়তো আমার কাছ থেকে চেয়েছিল, সামান্য কোনো একটা আহ অল্প দামের কোনো একটা জিনিসের আবদার নিয়ে আমি হয়তো কারো কাছে গিয়েছিলাম, হয়তো 5 টাকা দামের কোনো একটা আহ জিনিস কারো দরকার পড়েছিল, সেটা আমার কাছ থেকে নেওয়ার জন্য এসেছিল, কারো কাছে নেওয়ার জন্য গেছিল, কিন্তু আমি সেটা হাতছাড়া করিনি, বা আমি যার কাছে গেছিলাম তিনি সেটা হাতছাড়া করেননি। আমি কোথাও থেকে হয়তো 5,000 টাকা আমার জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা আমি পাইনি, বা সেটা আমাকে দেওয়া হয়নি, বা আমার কাছে সে কেউ এরকম কিছু আশা করেছিল, আমিও সেটা হয়তো দেইনি, যে চেয়েছিল সে সেটা পায়নি। কিন্তু দেখা গেল যে অসতর্কতার কারণে, বা পরিবেশ বা প্রেক্ষিত বদলে যাওয়ার কারণে, সেই 5,000 টাকার বদলে আমার 50,000 টাকা চলে গেছে। সেই 5 টাকার কারণে আমার 500 টাকা চলে গেছে। সেই ছোট্ট একটা আলপিনের বদলে আমার পেছন দরজা দিয়ে হাতিও চলে গেছে পার হয়ে। তো এই যে বজ্র আটুনি ফসকা গেরো, প্রমিত ভাষায় এই যে প্রবাদ বহুলভাবে প্রচলিত আছে, অনেকটা সেই রকমই একটি প্রবচন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় সুন্দরভাবে পাচ্ছি, যে আগ দিয়ে সুইটাও ফাঁসপা দেয় না, পাঁচু দেশে হাতিটাও ফাঁসে যাচ্ছে। আমরা যতই আমাদের সম্পদ, আমাদের জমি জমা আগলে রাখার চেষ্টা করি, অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। অতি সতর্ক একেবারে, হ্যাঁ, কৃপণের ধনের মতো কোনো কিছু একেবারে আহ আগলে রাখার চেষ্টা করা, এটা কখনোই ভালো না। দেখা যাবে যে খুব চাপাচাপি করে আমি যেটুকু রক্ষা করলাম, সময়ের ফেরে
সময়ের পরিবর্তনে তার থেকে বহুগুণ বেশি আমি লস করে ফেলেছি। এখান থেকে একটা সামাজিক শিক্ষা হয়, এখান থেকে একটা নৈতিক শিক্ষা হয় যে মানুষের চলার পথে একটা মধ্যম নীতি নিয়ে চলা ভালো। খুব বেশি কোনো কিছুকে আঁকড়ে থাকা, খুব বেশি কোনো কিছুকে একেবারে প্রাণপণে রক্ষা করতে চাওয়া, এটা অনেক সময় দেখা যায় যে হিতে বিপরীত করে ফেলে। আমরা আরো সামনে যাই। একটা মজার প্রবচন, এখানে আমাদের অঞ্চলের ভাষা আরো চমৎকার ভাবে ফুটে উঠবে। একটি প্রবচনে বলা হচ্ছে যে এত গুণী চিংড়ি গুণী, এত নাটক জানিস, কেলার থুপত বন্দুক থয়ে শিরপিটি জানিস। বুঝা গেল কি কিছু? এত গুণী চিংড়ি গুণী, এত নাটক জানিস, এত গুণী চিংড়ি গুণী, এত নাটক জানিস, কেলার থুপত বন্দুক থয়ে শিরপিটি টানিস। এখন আমাদের এই অঞ্চলের ভাষা বুঝেন, এই অঞ্চলের ভাষা জানেন, এরকম কেউ যদি এরকম শ্রোতা দর্শক বৃন্দ যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা আমার মনে হয় নিশ্চয়ই তারা বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, যে জিনিসটা বোঝা হচ্ছে যে আমরা আমাদের সাহিত্যে, আমাদের লোক সাহিত্যে, আমাদের হচ্ছে যে বিভিন্ন যে পালা, প্রায় সবখানেই আমরা কিন্তু মানে গ্রামীণ জনজীবনে ছেলে মেয়েদের মধ্যে যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এরকম বহু ঘটনার বর্ণনা পাই। এরকম বহু ঘটনার বর্ণনা পাই। বিশেষ করে আমরা মধ্যযুগের সাহিত্যে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ তো একটা ধর্মীয় চরিত্র আসলে, ধর্মীয় একটা দর্শনের প্রতীক। কিন্তু সাধারণ মানুষের কাছে রাধা কৃষ্ণ এই দুটো চরিত্র একেবারে গ্রামের ছেলে মেয়ে হয়ে গেছে। মধ্যযুগের বিভিন্ন সাহিত্যে ঠিক এরকমটাই দেখা যায় যে তারা হয়তো ধর্মীয় যে একটা দর্শনের প্রতিনিধিত্ব করেন এরকম জায়গায় নাই, তারা সাধারণ গ্রামের মানুষ, গ্রামের এক রাখাল, তিনি কদম গাছে উঠে বাঁশি বাজাচ্ছেন। আর রাধা গ্রামের সাধারণ এক নারী, তিনি সেই বাঁশির শব্দ শুনে তার রান্না এলোমেলো এলোমেলো করে ফেলছেন। কতক্ষণে তিনি সেই কদম গাছের তলায় ছুটে যাবেন, এই চিন্তায় তিনি অস্থির হয়ে আছেন। তার যারা সখী আছে, তার যারা বান্ধবী আছে, তার যারা সই আছে, তাদেরকে তিনি বারবার তার আকুলতার কথা বলছেন। তিনি ব্যাকুল হয়ে গেছেন, এই বিষয়টা বারবার তিনি তাদেরকে বলবার চেষ্টা করছেন এবং সকলেই তাকে নিয়ে হাসাহাসি পর্যন্ত করছে। এই যে ক্যারেক্টার গুলো, এইগুলো কিন্তু আমাদের ভাওয়াই গানেও এসছে। কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। তো এইভাবে দেখা যায় যে গ্রাম বাংলায় আবহমান কাল ধরে নরনারীর যে সম্পর্ক, তো এই সম্পর্কটা তো অস্বীকার করার উপায় নেই। এটা একটা মানবিক ব্যাপার। মানুষে মানুষের সম্পর্ক হবে, মানুষে মানুষে ভালোবাসার একটা জায়গা তৈরি হবে, এটা হয়ে। কিন্তু আমাদের সমাজে কোনোভাবেই এই জিনিসটা প্রকাশ্য হোক, এই জিনিসটা মেনে নেওয়া হয়নি আমাদের সমাজে, যার ফলে এটাকে একটা মানে খারাপ কাজ, এটাকে একটা অপরাধ, এটাকে একটা মানে পাপের কাজ, এরকম মনে করা হয়েছে। যার ফলে যিনি প্রেমিক বা যে প্রেমিক, সে এই ঘটনা যাতে প্রকাশ না হয়ে যায় সেইটিকে লুকানোর চেষ্টা করেছে। যে প্রেমিকা, সেও এই ধরনের কোনো বিষয় যাতে তার অভিভাবকদের কাছে ধরা না পড়ে, তার অভিভাবকদের কাছে এই ধরনের বার্তা যাতে না পৌঁছে, তারা যাতে জানতে না পারে যে অমুকের সাথে তার একটি অ্যাফেয়ার বা অমুকের সঙ্গে তার একটি প্রেমের সম্পর্ক চলছে, এটা কোনোভাবেই সে প্রকাশ করতে বা এটি কোনোভাবেই সে সবার সামনে প্রকাশ্য হয়ে যাক, এটা চাইতো না। তো এইরকম একটি পরিস্থিতির, এইরকম একটি
অবস্থার এখানে কিন্তু আমরা বর্ণনা করছি। এত কুনি চেঙের কুনি এত নাটক জানিস, কেলার থোপত বন্দুক থই শিরপিটি টানিস। বিষয়টা বর্ণনাটা খুবই মজাদার। ঘটনাটা কি, যে একটি মেয়ের, গ্রামের কোনো একটি মেয়ের বা কোনো পরিবারের কোনো একটি মেয়ের সাথে কোনো ছেলের হয়তো একটা সম্পর্ক তৈরি হয়েছে। সে লুকিয়ে তার সঙ্গে হয়তো দেখা করতে গেছে, তার সঙ্গে কথা বলতে গেছে, কিন্তু এটি অন্যদের চোখে পড়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সে কি করেছে, তার বন্ধুটিকে বা তার প্রেমিকটিকে কলার গাছের আড়ালে রেখে দিয়েছে, যাতে করে অন্যদের চোখে, বন্ধুটি অন্যদের চোখে না পড়ে। এবং সে ওইখানে ওই কলার গাছের আহ মানে কলার কাণ্ড থেকে যে এক ধরনের কি বলা যায়, লতার মতো সে নিচের দিকে নেমে আসে, সেগুলো ধরে একটু টানাটানি করছে। অর্থাৎ সে এখানে মানে হয়তো কোনো একটা কাজে গেছে, একটা ডাল নাড়াচাড়া করছে, একটা পাতা নাড়াচাড়া করছে, এরকম একটা মানে কৃত্রিম একটা অবস্থা তৈরি করেছে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু যার মুখ থেকে এই প্রবচনটি বলা হচ্ছে, আহ, মানে সে কিন্তু বুঝে ফেলেছে যে আসলে এ এখানে নাটক করছে। হ্যাঁ, এর কলার গাছের আড়ালে জি এর জি। বন্ধুটা লুকিয়ে আছে। এই জিনিসটা যাতে আমি বুঝতে না পারি, এই জন্য আহ, সে এই নাটক করে কলার গাছের শিরবিটি, এটা ধরে টানাটানি করছে, যে এখানে সে কোনো কাজে গেছে, হয়তো ছাগল চড়াতে গেছে, হয়তো মানে শাক পাতা গাছ, সবজি ক্ষেত কিছু আছে সেটা হয়তো দেখতে গেছে, ওই দেখার ফাঁকে হয়তো ওখানে একটু দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে বিষয়টা একটু অন্যরকম। তা এই ঘটনাটার মধ্য দিয়ে, ওই যে একটু আগে বললাম যে আমরা আবহমান কালের যে আমাদের বাংলা সাহিত্য, বিশেষ করে মধ্যযুগের বিভিন্ন পালা, আমাদের ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালা, তারপরে আমাদের যে আহ পদাবলী সাহিত্যের যে বিভিন্ন বর্ণনা, সবখানেই কিন্তু আমরা এই মানবীয় প্রেমের অনেক কাহিনী আমরা লক্ষ্য করি। অনেক কাহিনী বা অনেক আহ ছবি আমরা এখানে দেখতে পাই, যেখানে প্রেমের বিষয়গুলোকে, মানবীয় প্রেমের বিষয়গুলোকে আহ নানান পরিস্থিতির মধ্য দিয়ে বর্ণনা করা হয়েছে। সেই সমস্ত পালার বা সেই সমস্ত কাব্যগ্রন্থের যার কবি, তারা বিভিন্নভাবে এখানে চমৎকারিত্ব সৃষ্টি করার চেষ্টা করেছেন, এবং নানান পরিবেশে মানবীয় প্রেমের এই সম্পর্কগুলোকে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। তো ঠিক আমাদের এই যে মধ্যযুগীয় সাহিত্যে মানবীয় প্রেমের যে দৃশ্যগুলো, অনেকটা সেরকম একটা দৃশ্য কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। এখানে আহ যারা বিষয়টা বুঝতে পারেননি, তাদের বোঝার সুবিধার জন্য এইভাবে বলা যায় যে আমরা একটি টিভি চ্যানেলে দেখি যে আহ, শহরাঞ্চলের বিভিন্ন বড় বড় গাছে যখন সাপ চলে আসে, সেই সাপগুলোকে আহ মানে কিছু সাপুড়ে মানুষ আছেন, তারা দায়িত্ববোধ থেকে, দায়িত্বের জায়গা থেকে সেই সাপগুলোকে ধরে আবার কিন্তু ওই জঙ্গলে ছেড়ে দেন। তো সাপটা যখন তারা ধরতে যান, তখন তারা তাদের হাতে, তারপরে তাদের শরীরে এমন ভাবে কিছু উল্কি আঁকেন, যাতে সাপের চেহারা এবং তার নিজের যে শরীরের রং, সেটি একই রকম হয়ে যায়। ঠিক একই রকম আমরা সামরিক বাহিনীর লোকজনকে দেখি যে তাদের ড্রেস গুলো, হ্যাঁ, যেটাকে আমরা বলি চকরা বকরা, জঙ্গলের সাথে একেবারে কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। অনেক সময় একটা বনের কাছাকাছি জায়গায় যদি সেরকম কোনো একজন সোলজার দাঁড়িয়ে থাকে, তাকে হয়তো হুট করে বোঝা যাবে না যে সেখানে একজন দাঁড়িয়ে আছে। তো এইরকম একটা, এটাকে বলা হয় ক্যামোফ্লেজ, অর্থাৎ একটা জিনিসের আড়ালে আরেকটা জিনিসকে মানে হাইড করে ফেলা, একটা জিনিসকে ঢেকে ফেলা। তো ঠিক এই কাজটি এখানে করেছে। আহ এখানে যে বর্ণনা করা হচ্ছে মেয়েটির কথা, সেই মেয়েটি, যে এতকুনি চেংড়ি গুনি এত নাটক জানিস, খেলার থুপত বন্দুক থই শিরপিটি টানিস। সে একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছে,
সে একটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে গেছে। সে বন্ধুর সঙ্গে কথা বলতে এসছে, সে বন্ধুর সঙ্গে মনের ভাব বিনিময় করতে এসছে, কিন্তু এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে না পারছে বন্ধুকে ছেড়ে যেতে, না পারছে নিজের বাড়ির দিকে যেতে। তো এইরকম একটা পরিস্থিতিতে সে বন্ধুকে একটু আড়াল করে ফেলেছে। কি দিয়ে? কলার গাছ দিয়ে, কলার থোপ। একসাথে যেখানে কয়েকটি গাছ থাকে সেটাই হচ্ছে থোপ। আর সে নিজে এখানে একটি অকাজের কাজ দেখাচ্ছে, যে সে ওই যে কলার গাছের একটা ডাল ধরে, ছাল ধরে সে এখানে টানাটানি করছে। তো এই জন্য তাকে একটু হাস্যরসের সঙ্গেই বলি বা একটু অনুযোগের মানে সুরেই বলি, তাকে বলা হচ্ছে যে কলার থোপত বন্দুক থই শিরপিটি টানিস, এত গুণী চেংড়ি গুণী, এত নাটক জানিস, এত নাটক জানিস বা এত বুদ্ধি জানিস। বয়স তো তোর খুব বেশি হয়নি, কিন্তু নাটক ভালোই শিখে গেছিস। নাটক ভালোই শিখে গেছিস, লুকায় লুকায় বন্ধুর সঙ্গে কথা কহতিস, লুকায় লুকায়। নাটক করতে। তো এইরকম একটা অবস্থা এখানে এই প্রবচনটির মধ্য দিয়ে আমরা কি বলা যায় বলতে শুনছি, এবং একটা সুন্দর একটা চিত্র এখানে আমাদের চোখের সামনে অনেকটা জীবন্ত হয়ে উঠছে। এটি নিঃসন্দেহে আমাদের আঞ্চলিক ভাষার যে একটি নিজস্ব বৈভব, সেই বৈভবেরই প্রকাশ ঘটাচ্ছে। তো আমরা এই ধরনের প্রবচন যারা প্রচলন করেছেন বা যাদের মুখ থেকে এই প্রবচনটার সৃষ্টি হয়েছে, তারা নিঃসন্দেহে খুব রসবোধ সম্পন্ন মানুষ যে ছিলেন, এটা সহজেই অনুধাবন করা যায়। তো ঠিক আছে, কিছু বলেন। আমাদের কি নেট একটু স্লো হয়ে গেল নাকি? হ্যাঁ মনে হয়। রকেয়া পারভিন রিপা লেখছে সাথে আছি। ধন্যবাদ আপু সাথে থাকার জন্য। এলেন খসরু লেখছে নাইস ডিয়ার সিস্টার, থ্যাংক ইউ ভাইয়া। শাহনাজ রানী লেখছে পুড়ে ঝুড়ে রান্ধনি, ছিঁড়ে ছুঁড়ে কাটুনি। ধন্যবাদ থ্যাংক আপু ইউ। আমাদের সাথে থাকার জন্য। নেটওয়ার্কের কারণে অনেকে কমেন্টস করতে পারতেছে না, তারপরেও কিন্তু অনুষ্ঠানটা দেখতেছি। আচ্ছা, নেটওয়ার্কের তো অনেক সমস্যা, সারা বাংলাদেশে সমস্যা। হ্যাঁ, অনেক জায়গা জি থেকেই শোনা যাচ্ছে যে নেটওয়ার্ক বা সিগন্যাল ডাউন। তো ঠিক আছে, আরো কিছু বলবেন? জি জি আমাকে শুনতে পাচ্ছেন তো ঠিক মতো? জি স্যার, বুঝতে পারিনি। আমাকে আমাকে শুনতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা। জি আমি শুনতে হ্যাঁ, আরো পাচ্ছি। কি? হ্যাঁ, কিছু বললে বলেন। একজন কুয়েত থেকে দেখতে এসেছে। হুম, জি স্যার বলেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, স্যার বলেন। আমরা হ্যাঁ আমরা প্রবচনগুলোর মধ্যে বরাবরই বলে আসছি, হ্যাঁ, যারা নতুন যুক্ত হচ্ছেন, একটু নেটওয়ার্কের বিশেষ করে প্রবলেম হচ্ছে। আহ, তাদের জন্য দু একটি কথা না বললেই নয়। যারা আগের থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, তারা হয়তো অনেক বিষয়ে পুনরাবৃত্তি হচ্ছে এরকমও মনে করতে পারেন, কিন্তু আহ এই বিষয়গুলো প্রাসঙ্গিক বলেই আমাদের বলে যেতে হচ্ছে। যারা নতুন হচ্ছে তাদের মাথায় বিষয়গুলো একটু পৌঁছে দেওয়ার এটা একটা চেষ্টার অংশ মাত্র। এই প্রবচনগুলোর মধ্য দিয়ে একটি জনপদের মানুষের যে বুদ্ধিমত্তা, তার যে রুচিবোধ, তার যে পরিশীলিত জীবনবোধ, তার কিন্তু একটি প্রকাশ ঘটে। এবং শুরুর দিকে একটি পর্বে সম্ভবত আমরা এই জায়গাটা আহ, বলবার চেষ্টা করেছিলাম যে প্রবাদগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক আগের থেকে একটি সমাজে প্রচলিত হয়ে এসেছে, এবং এগুলোর কোনো লিখিত রূপ নেই, এবং এগুলোর নির্দিষ্ট কোনো লেখক নেই। এটি হচ্ছে সামষ্টিক সৃষ্টি, একটি জনসমাজের সকল মানুষের সৃষ্টি প্রবাদ। এই প্রবাদের মধ্য দিয়ে ওই অঞ্চলের মানুষের যে জীবন দর্শন,
সেই জীবন দর্শনের সূত্রপাত ঘটেছে বলে মনে করা হয়। আর পরবর্তীকালে বিভিন্নভাবে যে প্রবচনগুলো এসছে, তুলনামূলকভাবে প্রবাদের থেকে প্রবচনগুলো বয়সে একটু হলেও কম, একটু হলেও, হ্যাঁ, এগুলো পরবর্তীকালীন প্রবচনগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা জীবনযাপন সম্পর্কিত দিক নির্দেশনা পাওয়া যায়। অর্থাৎ আমরা যাকে বলি শ্রেয়বোধ, কিভাবে জীবনকে আরো শ্রেয়তর জায়গায় নিয়ে যাওয়া যায়, মানুষের এই চেষ্টাটা যেন থাকে, প্রবচনগুলোর মধ্য দিয়ে সেই শিক্ষাটাই দেওয়া হয়ে থাকে। প্রবচনগুলোর মধ্য দিয়ে সেই নীতির জায়গাটাতেই মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়ে থাকে। সেই নীতির জায়গায় আমরা যেন যাই, এই তাগিদটা দেওয়া হয়ে থাকে। এবং এই প্রবচনগুলো বারবার উচ্চারণ করলে আমাদের মনে হয় আমাদের নিজস্ব অন্তর্গত একটা তাগিদ হয়তো তৈরি হতেও পারে। এই যে একটা নৈতিকতার জায়গা, এই যে একটা নীতিবোধের জায়গা, এই যে একটা পরিশীলিত রুচিবোধের জায়গায় নিয়ে যাচ্ছে এই প্রবচনগুলো, একটা আহ এক ধরনের শিক্ষা, লোকশিক্ষায় আমাদেরকে শিক্ষিত করছে এই প্রবচনগুলো। এবং এগুলো একেবারে গ্রাম জনপদের সাধারণ মানুষের মুখ থেকে সৃষ্টি হয়েছে। এইটাই আসলে আশ্চর্যের বিষয়। কিন্তু বাস্তবতা এইটাই যে প্রত্যেক জনপদের মানুষই তার জীবন যাপনের মধ্য দিয়ে, তার অভিজ্ঞতার মধ্য দিয়েই কিন্তু তার মতো করে জীবনকে আরো সুন্দর করবার, আরো শ্রেয়তর জায়গায় নিয়ে যাবার চেষ্টা কিন্তু করেছে। অর্থাৎ মানুষের সহজাত একটা শ্রেয় বোধ আছে। আমরা দেখি যে স্বার্থের কারণে, বিভিন্ন টানা পোড়েনের কারণে মানুষে মানুষে নানান বিভেদ হচ্ছে, মানুষে মানুষে মারামারি হচ্ছে, খুব ঠুনকো একটা অজুহাতে একজন মানুষ একজন মানুষকে খুন করছে। কিন্তু এইটা আসলে মানুষের পরিচয় না। বুঝছি। মানুষের পরিচয় হচ্ছে সে সবসময় ভালো হতে চায়, সে সবসময় সত্যের জায়গায় থাকতে চায়, সে সবসময় সুন্দরের সন্ধান করতে চায়। এবং এই প্রবচনগুলোর মধ্যে এতদিন পর্যন্ত আমরা যে বিষয়গুলোকে পাচ্ছি, যে বিষয়গুলোকে প্রকাশিত হতে দেখছি, যে ছবিগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, প্রত্যেকটিতেই কিন্তু সেই জিনিসটা আছে যে সুন্দরের সন্ধান করা, সত্যের সন্ধান করা, আরো শ্রেয় জায়গায় মানুষ যাতে পৌঁছাতে পারে, সেই তাগিদটা সৃষ্টি করা, মানুষকে খারাপ পথে, মানুষকে দুষ্ট বুদ্ধি এখানে তৈরি করবে মানুষের ভিতর, এরকম কোনো একটি প্রবচনও কিন্তু বলা হয়নি। সবখানেই দেখা যাচ্ছে যে যে সমাজের একজন শিক্ষক হিসেবে, সমাজের একটা বিবেক হিসেবে এই প্রবচনগুলো কাজ করছে। এই প্রবচনগুলো যেন একটা সামাজিক দায়িত্ব পালন করছে, সমাজের একটা নৈতিক দায়িত্ব পালন করছে। যে দায়িত্বগুলো আমাদের অভিভাবকেরা পালন করতেন, যে দায়িত্বরা আমাদের মুরব্বীরা পালন করতেন, ছোটদেরকে যেভাবে তারা উপদেশ দিতেন, প্রবচনগুলোর মধ্য দিয়ে যেন আমরা সেই উপদেশগুলোই পাচ্ছি। আর একটু সামনে যাই, এখানে বলা হচ্ছে নিন্দুরে গাইয়া খুদে সাঁ পোষে দখল করে। নিন্দুরে গাইয়া খুদে, গাইয়া কি গর্ত, খুদে মানে খুঁড়ে, নিন্দুর তো বুঝি ইঁদুর। এইটাও একটা দৃশ্য কিন্তু চোখের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। যখন ধান কাটার মৌসুম হয়, আমরা যদি ধান খেতে যাই, ধান কাটা যখন হয়ে যায়, যখন নাড়া গুলো থাকে, সেখানে কিন্তু অনেক ইঁদুরের গর্ত থাকে। গ্রামের ছেলেমেয়েরা কিন্তু ধান কাটা হয়ে গেলে, এক সময় এই জিনিসটা প্রচলন ছিল যে ধান কাটা হয়ে যাওয়ার পরে কোনো একটা ক্ষেতের ধান, ক্ষেতের মালিক বা সেই কৃষক যখন ধানটা কেটে নিয়ে গেল, ওই নাড়াবাড়িতে ছেলেরা বস্তা নিয়ে, ওই গ্রামেরই যারা নিম্নবিত্ত ছেলে, নিম্নবিত্ত পরিবারের ছেলে, তারা একটা বস্তা নিয়ে ওখানে চলে গেল। ওই ইঁদুরের গর্ত থেকে কিন্তু তারা বস্তা ভর্তি ধান পর্যন্ত বাসায় নিয়ে যেতে পারতো। এই গর্তগুলো কারা করেছে? ইঁদুর করেছে। কেন করেছে? তারা ওই যে কুটকুট কুটকুট করে কৃষকের ধান নষ্ট করেছে, ধান চুরি করেছে, হ্যাঁ, এবং ওই গর্তের মধ্যে ধানটাকে সংরক্ষণ করেছে। সংরক্ষণ করেছে, তার হয়তো একটা স্বপ্ন ছিল যে 1 বছর 2 বছর সে এই ধান বসে বসে খাবে, আরাম করে খাবে। কিন্তু অন্যের ক্ষতি সাধন করে সম্পদ সংগ্রহ করলে সেটি সংরক্ষণ করা
আখেরে সম্ভব হয় না। ইঁদুর এখানে গর্ত করলো, ওর গর্তে এসে জায়গা দখল করে নিল, ওর গর্তে এসে বাসা বাঁধলো কে? সাপ। তো এটার মধ্যেও আসলে প্রত্যেকটা প্রবচনের মধ্যেই আসলে একটা সামাজিক শিক্ষা আছে। প্রত্যেকটা প্রবচনের মধ্যেই আসলে মানুষের যে মনস্তত্ত্বের যে নানান দিক, হ্যাঁ, মানুষের যে বিচিত্র মানসিক অবস্থা, মানুষ চরিত্রের যে বিচিত্র দিক, এই বিচিত্র দিকগুলোরই কিন্তু এখানে প্রতিফলন ঘটে। তো তার এই বিচিত্র দিক দিগন্তের, মানুষের এই বিচিত্র দিক দিগন্তেরই একটা উজ্জ্বল ছবি, একটা জীবন্ত ছবি যেন এখানে আমরা দেখতে পাচ্ছি। যে একটা ফসলের ক্ষেতে কি করছে, কি হচ্ছে? ইঁদুর গর্ত করছে এবং গর্তের মধ্যে দীর্ঘদিন ধরে সেখানে ধান এসে, হ্যাঁ, শস্য বা শস্য দানা বা ফসলের দানা সেখানে জড়ো করছে, কিন্তু সেটা তার পক্ষে আর ভোগ করা সম্ভব হচ্ছে না। সেটা তার পক্ষে আর সেটা নিয়ে তার আর উদযাপন করা সম্ভব হচ্ছে না, কারণ তাকে তাড়িয়ে দিয়ে বা তার সেই গর্তে আরেকজন এসে বাসা বেঁধে বসে আছে। মানুষের জীবনেও এরকম হয়। হ্যাঁ, মানুষের জীবনেও এরকম অনেক ঘটনা ঘটে যায়। সে এক ধরনের চিন্তা করলো, সে একটা কাজ করলো, অনেক কষ্ট করে সে তার একটা সাম্রাজ্যপাট, তার একটা রাজ্যপাট গড়ে তুললো, তার একটা সম্পদ গড়ে তুললো, কিন্তু দেখা যাচ্ছে যে ভেতরে ভেতরে সেখানে আরেকজন এসে জায়গা করে নিয়েছে, বা কিছুদিন পরে সেটা আরেকজনের দখলে চলে গেছে, কিছুদিন পরে সেটার মালিকানা তার নাই। এইরকম মানুষের জীবনের দৃশ্যপট আপাত দৃষ্টিতে যেরকম দেখা যায়, এটাই তার এটাই আমাদের চূড়ান্ত দেখা না, এই দেখাটা আপাত দেখা। একদিন পরেই, দুদিন পরেই এই দেখাটা বদলে যেতে পারে। আমার সামনের মানুষটার যে ছবিটা, সেটা দুদিন পরেই বদলে যেতে পারে। তো এইরকম মানুষের জীবনের চিত্রটা যে প্রতিনিয়ত বদলে যায়, তার পরিপ্রেক্ষিতটা যে প্রতিনিয়ত বদলে যায়, মানুষের জীবনের ঘটনাগুলো যে প্রতিনিয়ত পরিবর্তনশীল, তার কোনো কিছুই যে একেবারে স্থায়ী রূপে থাকে না, তারই একটা প্রতীকী, তারই একটা প্রতীকায়ন এখানে আমরা দেখতে পাচ্ছি ওই প্রবচনটার মধ্য দিয়ে। নিন্দুরে নিন্দুরে খাত করে, সাপ এসে দখল করে। নীল খাত, হ্যাঁ, নয়, গাইহা। আমাদের অঞ্চলে এটাকে বলে, গর্তটাকে বলে গাইহা। নিন্দুরে গাইহা করে, সাপ এসে দখল করে। তো এই যে প্রবচনটা, এটা আমাদের অঞ্চলে এইভাবে বলা হলেও অন্য অঞ্চলে নিশ্চয়ই অন্যভাবে বলা হয়। কারণ শুরুর দিকেও আমি বললাম যে প্রবচনগুলো আমরা বলি আমাদের অঞ্চলের প্রবচন হিসেবে হয়তো বলি, কিন্তু দেখা যাবে যে সেই প্রবচনটাই অন্য জায়গায়, হ্যাঁ, হয়তো একটু অন্যভাবে চালু আছে, কিন্তু অর্থগত দিক বা সেটার যে মর্মার্থ, হ্যাঁ, সেটার মধ্যে হয়তো কোনো পার্থক্য নেই। এবং এখনো আমাদের দেশের বিভিন্ন এলাকায় যে নানান ধরনের প্রবচন চালু আছে, এটা আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন বইপত্র, এগুলোর মধ্য দিয়েও মাঝে মাঝে লক্ষ্য করি। এই মাত্র কদিন আগে আমাদের দেশের একজন প্রখ্যাত কথা সাহিত্যিক, আহ, তিনি হচ্ছেন আমাদের এই নাটোর অঞ্চলের মানুষ। তিনি ফেসবুকে একটা স্ট্যাটাসে দেখলাম যে লিখেছেন যে দোষ করে বেহুদ্দা, গালি খায় গোষ্ঠী শুদ্ধা। তাহলে বোঝা যাচ্ছে যে সেই অঞ্চলে এই প্রবচনটা চালু আছে, দোষ করে বেহুদ্দা, গালি খায় গোষ্ঠী শুদ্ধা।
আমাদের এই এলাকায় এই ধরনের প্রবচন হয়তো চালু নাই, কিন্তু এই যে অবস্থাটা, হ্যাঁ, এই অবস্থার প্রেক্ষিতে কোনো না কোনো প্রবচন নিশ্চয়ই হয়তো চালু আছে, যেটা হয়তো আমাদের কালেকশনে নাই। এইরকম আরেক জায়গায় আমি দেখলাম, আমাদের একজন ছড়াকার বাইরে থাকেন, তিনি একজন চিকিৎসকও বটে, সিজান মাহমুদ। এখানে লিখছেন, ভেড়ার পালে বাছুর মাতবর, ভেড়ার পালে বাছুর মাতবর। অর্থাৎ যেখানে একদল ভেড়া চড়ে বেড়াচ্ছে, সেখানে যদি একটা বাছুর থাকে, ওই বাছুরটাই ওখানে মাতবর। তো তার ওই প্রবচন, তার ওই লেখাটার সঙ্গে আরো দু একজন যুক্ত করেছেন, ভেড়ার পালে বাছুর সর্দার, ভেড়ার পালে বাছুর প্রামাণিক। অর্থাৎ প্রামাণিক বলি, সর্দার বলি, মাতবর বলি, হ্যাঁ, এলাকা ভেদে হয়তো এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে হয়তো এই শব্দটা বা এই টার্মটা একটু হয়তো বদলে গেছে। ওইখানে আরেকজন যুক্ত করেছেন, বৃন্দাবনের শেয়ালি বাঘ। বৃন্দাবন কি? হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থের জায়গা বৃন্দাবন। তো সেখানে গুরুত্বপূর্ণ এই জায়গায়, সেখানে সাধারণ লোক একজন, তারও অনেক হয়তো আর কি মূল্য। এই জন্য এখানে বলা হচ্ছে যে বৃন্দাবনের শেয়ালি বাঘ। আমাদের অঞ্চলেও কিন্তু দেখা যায় যে এই ধরনের প্রবচন চালু আছে, যেই বনত বাঘ নাই ওইটা শিয়ালেই রাজা, যেই বনত বাঘ নাই ওইটা শিয়ালেই রাজা। এইরকম আমাদের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের মধ্যে যে বিশেষ বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে বিভিন্ন প্রবচন চালু হয়েছে, মর্মার্থ ঠিক রেখে সামান্য একটু হেরফের হয়ে হয়তো বিভিন্ন জায়গায় এগুলো চালু আছে। একটি প্রবচন এরকম, মূর্খে কিনে বই জ্ঞানবানে পড়ে, মূর্খে কিনে বই জ্ঞানবানে পড়ে। কি বোঝানো হচ্ছে? বই সবাই পড়তে পারে না, বই পড়ার জন্য বইয়ের প্রতি অনুরাগ দরকার, বই পড়ার জন্য শিক্ষার প্রতি অনুরাগ দরকার। টাকা থাকলেই বই কিনা যায়, টাকা থাকলেই আলমারি ভরে ফেলা যায়, আলমারি সাজিয়ে রাখা যায়। কিন্তু আমি যদি সাজিয়ে রাখার জন্য বই কিনি, যে লোক দেখে মনে করবে যে আমি বিরাট জ্ঞানী লোক, আমি বিরাট লেখাপড়া জানা মানুষ, সেটা হবে না। কিন্তু আমি যে বইগুলো কিনেছি, আমি যে বইগুলো সাজিয়ে রেখেছি, যে সেই বইয়ের সত্যিকারের যারা অনুরাগী, তারা দূর থেকে এসে সন্ধান করে হলেও সেখান থেকে তার পছন্দের বইটি, তার প্রয়োজনের বইটি হয়তোবা চেয়ে নেবেন, হয়তোবা সংগ্রহ করে নেবেন। এইরকম আমরা সমাজ প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতির আমরা মুখোমুখি হই, যেখানে মানুষের কিছু কিছু কর্মকাণ্ড থাকে যে কাজের সঙ্গে তার ব্যক্তি চরিত্রের সেখানে আদৌ কোনো মিল থাকে না। মূর্খে কিনে বই জ্ঞানবানে পড়ে। তো এর সাথে সম্পর্কিত আরেকটি লাইন আছে এরকম, যে ধনবানে কিনে ঘোড়া চরে বুদ্ধিমানে, ধনবানে কিনে ঘোড়া চরে বুদ্ধিমানে। ঘোড়া চালনা করাটা এটাও একটা শিল্প। একটি ঘোড়াকে পোষ মানানো, একটি ঘোড়াকে স্বচ্ছন্দে গন্তব্যে নিয়ে যাওয়া, একটি ঘোড়ার পিঠে চড়ে ছন্দের তালে তালে চলতে পারা, এটা তো সবার পক্ষে সম্ভব নয়। এটার জন্য এক ধরনের প্রশিক্ষণ দরকার, কারণ এটাও
যেটা বললাম যে এক ধরনের শিল্প। তো সেই শিল্পটা যিনি রপ্ত করেছেন, সেই শিল্পটা যিনি আয়ত্ত করেছেন, তার পক্ষেই ঘোড়াটিকে সুন্দরভাবে একখান থেকে আরেকখানে পরিচালনা করে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু যিনি শুধু ঘোড়াটা কিনেছেনই, ঘোড়ার সাথে কিভাবে সম্পর্ক করতে হবে, ঘোড়ার সাথে কিভাবে বন্ধুত্ব করতে হবে, ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে কিভাবে সুন্দরভাবে এখানে যেতে হবে, হ্যাঁ, সেই আদবকায়দা যিনি শিখেননি, সেই রীতিনীতি যিনি শিখেননি, তিনি শুধু ধনবানই হয়েছেন, তিনি শুধু টাকার মালিকই হয়েছেন। এইরকম একজন মানুষ অনেক টাকার মালিক, তিনি যদি তার বাড়িতে খুব দামি দামি জিনিস কিনে শুধু ভরতেই থাকেন, তার বাড়িটি যদি খুব দামি দামি জিনিসের একটি পাহাড়ে পরিণত হয়, তাহলে সেটিকে তো বাড়ি বলা যাবে না, সেটিকে একটি গোডাউন বলা যাবে হয়তো, সেটিকে একটি মালখানা বলা যাবে হয়তো। কিন্তু যিনি রুচিমান মানুষ, তার হয়তো টাকার কমতি আছে, তিনি ওই ঘরের প্রয়োজন মতো, তার ঘরটি যেমন, তিনি যদি সাধারণ গ্রামের মানুষ হন, তার সাধারণ ঘরটির উপযোগী করে তার জিনিসপত্রগুলো তিনি কিনবেন, জিনিসপত্রগুলো তিনি সংগ্রহ করবেন এবং সেইভাবেই তিনি সাজাবেন, তার রুচির পরিচয় দিবেন, তার শিল্পবোধের পরিচয় দিবেন। তিনি যদি আরো একটু উচ্চবিত্তের মানুষ হন, তাহলেও তিনি তার পরিমিতি বোধ, হ্যাঁ, সেখানে দেখাবেন, তার ঘরটিকে, তার বাড়িটিকে এমনভাবে সজ্জিত করবেন যাতে সব দিক থেকেই তার রুচি, তার সুশিক্ষা, তার পরিমিতি বোধ, এই জিনিসগুলোর প্রকাশ ঘটে। এই যে আমাদের পরিমিতি বোধের জায়গা তৈরি হোক, এই একটা তাগিদ দেওয়া, আমাদের রুচিশীলতার জায়গা তৈরি হোক, এই একটি তাগিদ দেওয়া, আমরা আমাদের বুদ্ধিবৃত্তির চর্চার সঠিক ধারায় আমরা নিজেকে পরিচালিত করি, এই একটি তাগিদ দেওয়া, এই প্রবচনটির মধ্যে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। কত সময় আছে আর? স্যার সময় আমাদের কাছে আর নাই। হ্যাঁ, হুম, তাহলে আশা কিছু করি বলেন আমরা আমাদের যারা শুনছেন। জি, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন স্যার, বলে আমরা অনুষ্ঠান শেষ করব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আমাদের যারা শুনছেন, হ্যাঁ, বা যারা শুনলেন, বা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ, তাদের আবারও বলছি যে আমরা আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছি। আমরা আমাদের স্বাধীনতার, মহান স্বাধীনতার 1971 সালে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, যে লাল সবুজ পতাকাকে আমাদের আপন করে পেয়েছি, সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণে আমরা আছি। একই সঙ্গে বাঙালি জাতির মহানায়ক, যিনি তার এলাকার আঞ্চলিক ভাষায় 1971 সালে মানুষকে অনুপ্রাণিত করতে গিয়ে বলেছিলেন, দাবায় রাখতে পারবা না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রমিত ভাষার তুলনায় তার যে নিজস্ব অঞ্চলগত ভাষা, সেটি জোরালো হয়ে উঠছে। সেভাবে বলছিলেন, দাবায় রাখতে পারবে না। সেই কথাটি কিন্তু মানুষ তার কাজের মধ্য দিয়ে, তাদের কাজের মধ্য দিয়ে, বাঙালি জাতি তাদের লক্ষ্যে অবিচল থাকার মধ্য দিয়ে তার কথাটিকে কিন্তু অনুদিত করেছে এবং এই দেশটিকে শত্রুমুক্ত করেছে। সেই মহানায়কের এখন জন্ম শতবর্ষ চলছে। শ্রদ্ধার সঙ্গে আবারও স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে। এবং এখনো যে বীর মুক্তিযোদ্ধারা তখনকার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন, তাদের প্রতি সম্মান জানাচ্ছি।
তাদের চেতনাকে বঙ্গবন্ধুর স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সঠিক গন্তব্যে আমরা যেন নিয়ে যেতে পারি, এটাই আমাদের অঙ্গীকার হোক। এই মহেন্দ্রক্ষণে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। পচাগড়ের ভাই বোন লগত জেলা আছেন, সঙ্গে জেলা আছেন, দূরত জেলা আছেন, দেশত বিদেশত যায় জেঠে আছেন, সবাকে ফের দর্শক আমরা শুভেচ্ছা মনে হয় জানাচ্ছি। সংযোগটি হারিয়ে ফেলেছি। আজকের মতো এটাই বিদায় লাছু। তো আজকে সবার কাছ থেকে বিদায় নিব। এতক্ষণ যারা আমাদের সঙ্গে আছেন, অনুষ্ঠানটা উপভোগ করলেন, দেখলেন, কমেন্টস করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। আমাদের নোয়া ভিশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুক পেজে গিয়ে